দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, আমরা কয়েকদিন ধরে দেখছি যে দেশের প্রায় সব অঞ্চলেই তাপপ্রবাহ চলছে। দেশের 12 জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং সেই সাথে বাড়ছে হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা এবং একই সাথে বাড়ছে কিন্তু হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা। হিট স্ট্রোকে গত কয়েকদিনে 6 জনের প্রাণ গেছে, এরকম আমরা আসলে দেখেছি গণমাধ্যমের খবরে। এই অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের আসলে কি কি করণীয়, আমরা সেই বিষয়ে কথা বলতে আজ চেষ্টা করব। আপনাদের সামনে কিছু বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু শাহিন, রিউমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শুরুতেই আসলে একেবারেই সাধারণভাবে যদি আপনার কাছে আমি জানতে চাই যে হিট স্ট্রোকটা আসলে কি? দেখুন, হিট স্ট্রোক একটি অতিরিক্ত তাপজনিত সমস্যা। এটিকে একটু যদি সহজ ভাষায় আমি যদি ব্যাখ্যা করে বলি, যে মানুষের শরীরের ভিতরে একটা মেকানিজম আছে বা একটা পদ্ধতি আছে যেটা শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তাপমাত্রা খুব বেশি বাড়তে দেয় না, আবার কমতেও দেয় না। এমন যদি হয় যে বাইরের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় কিন্তু শরীর তার তাপমাত্রাকে বাড়তে দেয় না, আবার এমন যদি হয় একইভাবে যে অনেক শীত বা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু শরীর তার তাপমাত্রাকে ধরে রাখার জন্য চেষ্টা করে একইভাবে। তো যদি কোনো কারণে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের মেকানিজম সিস্টেমটা বডিতে যেটা আছে সেটি যদি ফেইল করে, অর্থাৎ আমাদের বডি আপনারা জানেন যে 98 ডিগ্রি টেম্পারেচার, ফারেনহাইট টেম্পারেচার নর্মালি থাকে, বা 101, 102 এগুলো মেনটেন করতে পারে। কিন্তু 104 ডিগ্রি বা আমরা যদি সেন্টিগ্রেডে বলি 40 ডিগ্রি সেলসিয়াস এর বেশি যদি হয়ে যায় তখন দেখা যায় শরীরের জন্য খুব সেটা মেনটেন করতে কষ্ট হয়। তো যে ঘটনাটা আপনি বলেন হিট স্ট্রোক, সেই স্ট্রোক তখনই ঘটে যখন বডি তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেই তাপমাত্রা যখন 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে চলে যায় তখন দেখা যায় যে শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, স্পেশালি ব্রেইন, সেটি আর কাজ করতে পারে না। তখন মানুষটা অচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, বা অঙ্গগুলো আর কাজ করতে পারে না। সেটাকেই আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলেন আর যেভাবেই বলেন এটাকে হিট স্ট্রোক বলে থাকি আমরা। আচ্ছা, হিট স্ট্রোক তো একেবারেই হচ্ছে না যে আমার গরম লাগছে, আমার খারাপ লাগছে। বিষয়গুলো আসলে কিভাবে হয়, যে আমি কিভাবে বুঝতে পারবো যে আমি হিট স্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছি? তার আগের যে ধাপগুলো, এগুলো আসলে কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। হিট স্ট্রোক আসলে একটা চূড়ান্ত ধাপ। আমরা সাধারণত 3টা ধাপে বলে থাকি। হিট স্ট্রোক যদি শুরুতেই হয় তাহলে তো আমরা বুঝতেও পারবো না, মানুষ মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাবে, মানুষ মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে। কিন্তু আমরা যদি সচেতন হই, আমরা যদি জানতে পারি যে আসলে হিট স্ট্রোক হওয়ার আগেও কিছু ঘটনা বা বডি কিছুটা জানানো দেয় যে এই ঘটনাগুলো ঘটে। প্রথমে যেটা ঘটে যে আপনি যখন অনেক রোদের মধ্যে যাবেন, অনেক বেশি তীব্র তাপমাত্রার মধ্যে যাবেন, অনেক সময় কাজ করবেন, তখন আপনার বডিতে প্রচণ্ড সোয়েটিং হবে, আমরা বলি ঘেমে যাই। এটাও কিন্তু বডির তাপ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। বডি কী করে, যখন তাপমাত্রার ভিতরে বেশি যাওয়া হয় তখন সোয়েটিং হয়, ঘামগুলো যখন বাষ্পায়িত হয় তখন বডি তাপমাত্রা কমে যায়। আর এই বেশি ঘাম হলে কি হবে, বডিতে মধ্যে আমরা বলি সোডিয়াম, পটাশিয়াম, কিছু ইলেকট্রোলাইট বলি, এগুলো ইমব্যালেন্স হয়ে যায়। তার ফলে কি হয়, মাংসপেশিগুলো ক্র্যাম্প করে, খিঁচুনি দেয়, সোয়েটিং হয়, বুক ধরপড় করে, অস্থিরতা লাগে। এগুলো দেখে আমাকে বুঝতে হবে, এবং মাংসপেশি যে খিঁচুনি দেয় এটাকে বলে হিট ক্র্যাম্প। এটা হচ্ছে প্রাথমিক ধাপ, এটা আমরা সহজেই বুঝতে পারি। এর জন্য বেশি পরিমাণ পানি খাওয়া, স্যালাইন খাওয়া, ডাবের পানি খাওয়া, এগুলো খেলেই ঠিক হয়ে যায়। এরপরে যদি আমি সচেতন না হই, নিরাপদ জায়গায় না যাই, ছায়াযুক্ত জায়গায় না যাই, অথবা পানি পান না করি, তাহলে পরবর্তী ধাপ যেটাকে আমরা বলি হিট এক্সজশন, শরীরটা আরও অবশ লাগে, শরীর আর কোনো অঙ্গ কাজ করতে চায় না, অবসাদ বোধ কাজ করে, সেটি আরেকটু খারাপ। কিন্তু তাতেও যদি আমি না বুঝি, আমি যদি প্রতিকারের ব্যবস্থা না করি, আমি যদি নিজেকে সংশোধন না করি, বডিকে হাইড্রেট পানি খেয়ে যদি আমি প্রচুর পরিমাণে পানিটার সাপ্লাই না দিই অথবা ঠান্ডা জায়গায় না যাই, তাহলে হিট স্ট্রোক যেটা আপনি বললেন যে ফাইনাল ধাপ, তখন আর বডি তার তাপমাত্রা কন্ট্রোল করতে ফেইল করে, তখন তাপমাত্রা হুহু করে বাড়তে থাকে এবং বডির যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্রেইন, কিডনি, এগুলো তখন আর কাজ করতে পারে না, সেই পর্যায়ে চলে যায়। অর্থাৎ আমাদেরকে হিট স্ট্রোকের আগে আমাদের কিছু কিছু সিমটম বা লক্ষণ আমরা যদি বুঝতে পারি, তাহলে হিট স্ট্রোকের মতো এরকম একটা প্রাণঘাতী সমস্যাকে আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারি।
হিট স্ট্রোকে যাওয়ার আগেই আসলে সচেতনতাটা জরুরি, কারণ ততক্ষণ পর্যন্ত তার নিজের হাতে থাকছে, কিছু করার একটা সুযোগ থাকছে। কিন্তু যখন সে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে তার নিজের তো আসলে কিছু করার নেই। সেক্ষেত্রে সঙ্গে যে থাকবে বা পাশে যে আছে তার আসলে প্রাথমিক চিকিৎসাটা কি হতে পারে? যখন হিট স্ট্রোক হয়ে গেল, তার পাশে যে মানুষটি আছেন তাকে প্রথমে বুঝতে হবে যে এটি হিট স্ট্রোক হয়েছে, যে অনেক তীব্র, অনেক গরমের মধ্যে অনেক সময় কাজ করেছে এবং সমসাময়িক একটা বিষয়। এখান থেকে আমাদের বুঝতে হবে যে উনি হিট স্ট্রোক করেছেন। তখন তাকে শুরুতেই নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে, অর্থাৎ সে গরমের মধ্যে, রোদের মধ্যে ছিল, তাকে একটা ছায়াযুক্ত জায়গায় নিতে হবে। এবং নেওয়ার সাথে সাথে একই সাথে এখন তো আমাদের দেশে মোবাইল ফোন অ্যাভেলেবল হয়ে গিয়েছে, 999-এ ফোন করাটা আসলে আমি মনে করি জরুরি। কিন্তু 999-এ ফোন করে সেই যে রেস্কিউ টিম আসবে সেটা আমি মনে করি এখনও কিছুটা সময় সাপেক্ষ। তো সেটি আপনার প্রশ্ন, তাহলে ওই সময় আমরা কি করব? আমাদের ওই সময় সেটাই বলছিলাম, কারণ হাসপাতালে নিতে একটা সময়ের দরকার। তার আগেই তো আসলে তাকে বাঁচানোর জন্য আমার কিছু প্রাথমিক চিকিৎসা দিতে হবে। সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাগুলো কি হতে পারে? তার শরীরের তাপমাত্রা বোধহয় কমানোটা হচ্ছে তখন সব থেকে বেশি জরুরি। ডেফিনেটলি আপনি সঠিকটাই বলেছেন যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকেই করতে হবে, বা পাশের যে মানুষটা আছে তাকেই করতে হবে। উনি তখন পানি, ওই মানুষটা এমন হতে পারে খেতে পারছেন না, তখন এমন হিট স্ট্রোকে কিন্তু উনি আর পানি পান করতেও পারবেন না। তখন আমাদেরকে পানি দিয়ে সারা গা মুছে দেওয়া, বা বরফ যদি পাওয়া যায় তার বগলের মধ্যে বিভিন্ন জায়গায় বরফ দেওয়া, পানিকে যদি বাষ্পায়িত করে দেওয়া যায় সেটি ভালো। আর তাছাড়াও তার আগেও আমি বলবো যে ওনার গায়ে যদি অনেক কাপড় চোপড় থাকে, গরম কাপড়, সেগুলো কিন্তু খুলে ফেলানো, পায়ের জুতাটা খুলে ফেলানো, অর্থাৎ তাকে একটু ফ্রি বাতাস লাগার অবস্থা, এবং সারা গায়ে পানি দিয়ে মুছে দেওয়া বা বাষ্পায়িত করা পানি দেওয়া, এগুলোই করতে হবে। এবং পাশাপাশি তাকে হসপিটালে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটিও করতে হবে। আচ্ছা, হসপিটালে নেওয়ার পর আসলে আপনারা কি ধরনের চিকিৎসা করে থাকেন? হসপিটালে নেওয়ার পরে আমরা যে ব্যবস্থাটা করে থাকি, আসলে দেখতে হয় যে যখন হিট স্ট্রোকের রোগীদের কি হয়, তার ব্রেইনটা ভালো মতো কাজ করে না, ফুসফুসটাও ভালো মতো কাজ করে না, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আমরা যেটি প্রাথমিক অবস্থা সেটি তো আমরা আগেও করলাম। হসপিটাল নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে ওই মানুষটাকে আমরা ইংরেজিতে বলি হাইড্রেট করা, অর্থাৎ শরীরের মধ্যে যে পানি স্বল্পতা। এখন আপনি মনে করতে পারেন বা সাধারণ মানুষ আমাকে জিজ্ঞেস করতে পারে যে কি ওষুধ খাওয়াবেন। আসলে ওষুধের কিন্তু বিষয় এখানে নাই। এখানে কিন্তু তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা বলি, মানে তাকে যে বডিতে যে পানি শূন্যতা হয়েছে, ধরুন হার্টটা ভালো মতো কাজ করছে না, কিসের জন্য কাজ করে, অনেক ঘেমে গিয়েছে, হার্টটা কাজ করছে না, বডিতে পানি শূন্যতা হয়েছে, আমরা তাকে ফ্লুইড দিব, তার পালস, বিপি এগুলো দেখতে থাকবো, ফুসফুসটা দেখবো, বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হয়েছে সেটিও বাজারে পাওয়া যায়, সেটি পূরণ করার ব্যবস্থাও আছে। অর্থাৎ আমরা যদি বলি ইংরেজিতে এটাকে বলা হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সেটাকেই করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ব্রেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব তো বোধহয় দেখতে হয় সেই সময়। জি, ব্রেন কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে আমি আপনার প্রশ্নের সাথে আরেকটু যদি যোগ করে বলি, সেটা হচ্ছে হিট স্ট্রোক সম্বন্ধে অনেকের ধারণা যে ব্রেন স্ট্রোক কিনা আসলে। জি, আর এরকম একটা বিষয় আসলে আমিও জানতে চাচ্ছিলাম, ব্রেন স্ট্রোক এবং হিট স্ট্রোক এর দুটোর মধ্যে পার্থক্যটা কি? ব্রেন স্ট্রোক আসলে, ব্রেন স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হওয়া অথবা রক্ত জমাট বেঁধে যাওয়া। এর ফলে কি হয়, ব্রেনের পার্টিকুলার একটি অংশ কাজ করে না। তার ফলে কি হয় যে বডির একটা পাশ দেখবেন যে ডান পাশ বা বাম পাশ একটি অংশ অবশ হয়ে যাচ্ছে বা প্যারালাইজড হয়ে যাচ্ছে। বিষয়টা সেইটা না। হিট স্ট্রোক বলতে সামগ্রিকভাবে ব্রেনটাই কাজ করছে না। অর্থাৎ আপনি একটা রুগীকে, হিট স্ট্রোকের রুগীকে সিটি স্ক্যান বা এমআরআই, এই শব্দগুলো আমার মনে হয় এখন অনেকের কাছে পরিচিত, এটি যদি করা যায় তাহলে ওই রকম রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধা পাবেন না, সামগ্রিকভাবে একটা চিত্র পাবেন যে ব্রেনের ভিতরে একটা চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। ডিহাইড্রেশন তো হয়ই। তো এইটি ওই ব্রেন স্ট্রোকের মতো না। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্ট, এখন কতটুকু পরিমাণে ডিহাইড্রেশন হয়েছে, কতটুকু তাপমাত্রা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি ওনার রিকভারির প্রশ্ন। এমনও হতে পারে 2 দিন 4 দিন বা আরও বেশি সময় লেগে যেতে পারে আর কি। সেটা হচ্ছে পেশেন্টের কন্ডিশনের উপর আসলে নির্ভর করছে, তার কতটুকু চিকিৎসা দরকার। আমরা আসলে কথা বলছি হিট স্ট্রোক নিয়ে। এই আসলে হিট স্ট্রোকে কারা বেশি আক্রান্ত হতে পারে, এই ঝুঁকি নিয়ে আমরা আরো জানবো। তার আগে একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, আমরা আজ কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক একটি বিষয়, হিট স্ট্রোক এবং আমাদের করণীয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, তীব্র দাবদাহে পড়ছে দেশ, সে অবস্থায় বেড়েছে হিটস্ট্রোকের ঝুঁকি। এই বিষয় নিয়ে আসলে আজকে আমরা কথা বলার চেষ্টা করছি, হিটস্ট্রোক এবং আমাদের করণীয়, এই বিষয়টি নিয়ে কথা বলছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু শাহিন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম হিটস্ট্রোকে কারা আক্রান্ত হতে পারেন, কারা আসলে বেশি ঝুঁকিতে রয়েছেন, এই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, নিশ্চয়ই এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যেটি আগে বলছিলাম যে আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেশনের জন্য একটা মেকানিজম আছে। এইটি আসলে যারা বয়স কম, অল্প বয়স, সাধারণত 4-5 বছর বয়সের বাচ্চা, আবার অন্য প্রান্তে হচ্ছে বৃদ্ধ মানুষ, এই দুইটা গ্রুপের মানুষের মধ্যে দেখা যায় যে বাচ্চাদের যেমনটি হয় যে তার টেম্পারেচার রেগুলেটরি মেকানিজম এস্টাবলিশড হয় না, খুব মজবুত হয় না, আবার ঠিক তেমনি বয়স্ক মানুষের ভিতরে এই রেগুলেটরি মেকানিজমগুলো দুর্বল হয়ে যায়। এই গ্রুপের মানুষের মধ্যে সাধারণত বেশি হয়। এছাড়াও যারা ওবেজ, অনেক বেশি মোটা, তাছাড়া কিছু ওষুধ খান যারা, হার্টের রুগী, কিডনি রুগী, তারা অনেক সময় হচ্ছে ডায়াবেটিস, তারা ডায়ুরেটিক্স নামে একটা ওষুধ খান, বডির পানিটা কমানোর জন্য ওষুধ খায়। এক্ষেত্রে বডিতে আপনারা জানেন যে টেম্পারেচার বেশি হওয়ার কারণে বডির থেকে পানি শূন্যতা এমনি হয়, সাথে সাথে আমরা যদি ওই ওষুধগুলো খেতে থাকি আরও বেশি শূন্যতা হয়। এই অনেকগুলো ফ্যাক্টর আছে, এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে। আমি মোটা দাগে যদি বলি, শিশুরা, বয়স্করা বা বেশি দুর্বল রুগী যারা, তারাই সাধারণত এগুলোতে বেশি আক্রান্ত হয়ে থাকে। আচ্ছা, হিটস্ট্রোক থেকে কেউ সুস্থ হওয়ার পরে তারপরও কি কোনো ধরনের ঝুঁকি থাকে, বা পরবর্তীতে আসলে কোনো ধরনের জটিলতা দেখা দেয় কিনা? সাধারণত একজন মানুষ হিটস্ট্রোক থেকে যদি ফুল রিকভারি হয়ে যায়, তার কনসিকোয়েন্স বা জটিলতা সাধারণত থাকে না। ইউজুয়ালি দেখা যায় যে পুরাটাই 100%ই রিকভারি হয়ে যায়। কিন্তু এমনটা যদি হয় যে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গিয়েছে, বয়স্ক মানুষ, দুর্বল বাচ্চা, তাদের যদি হয়, তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়, কিন্তু সাধারণত পুরোপুরি রিকভারি হয়ে যায়। আচ্ছা, এখন তো আসলে এত গরম পড়েছে, আমাদের সবারই আসলে সচেতনতার বিকল্প নেই। আমরা আসলে প্রতিরোধে কি করতে পারি, আপনি যদি একেবারে সাধারণভাবে বলেন, সাধারণ দর্শকদের জন্য বলেন। আমি যদি খুব সাধারণ দর্শকদের জন্য বলি, আপনারা শুনেই বুঝছেন যেটা হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প, এটা হচ্ছে তাপজনিত জটিলতা। তাহলে আমি সাধারণভাবে বলতে চাই যে অতিরিক্ত তাপ যেখানে আছে, অতিরিক্ত গরম যেটা আছে, সেটা আমরা যদি একটু সচেতন হই, সেটাকে আমরা বাদ দিয়ে চলতে পারি। হ্যাঁ, আমরা সেটা অ্যাভয়েড করতে পারি। অর্থাৎ যারা মাঠে ঘাটে কাজ করে, প্রচণ্ড সময় রোদের মধ্যে কাজ করতে হয়, প্রচণ্ড রোদের মধ্যে কাজ করতে হয়, সেই আমরা বলি পিক আওয়ার, অর্থাৎ যে সময়টাকে রোদের তাপ সবচেয়ে বেশি থাকে, বেলা 12টা থেকে 1টা 2টা, সেই সময়টাকে যদি আমরা কাজ থেকে বিরত থাকি, অর্থাৎ সকালবেলা যদি ভোরবেলা কাজ করি, অথবা বিকালে যদি কাজের পরিমাণ বাড়াই, সেটি একটি হতে পারে। অথবা যাদের কাজ করতেই হবে, আমরা মাথায় এই টুপি বা গ্রামগঞ্জে দেখে থাকি যে বড় ধরনের, এইটা কি বলে, এটা মানে ছড়ানো টুপি, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ছাতা ব্যবহার করতে পারি, আর ঢিলেঢালা জামা কাপড় পরতে পারি। আমরা কিন্তু সাথে পানির বোতলও ক্যারি করতে পারি, তরল বেশি করে খেতে পারি। কাজের মধ্যে একটা বিরতি দিতে পারি, কিছু সময় কাজ করলাম রোদে, আবার ছায়া এসে বসলাম, অর্থাৎ টানা কাজ করলাম না। আমরা যারা অনেকে এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজ টাইমটাকে আমরা বদলিয়ে ফেলতে পারি। খুব সকালে করলাম, সন্ধ্যায় করলাম, রোদের মধ্যে বা দুপুরে এটা পরিহার করলাম। এগুলো আমি মনে করি যে শুধুমাত্র যদি একটা সচেতনতাই যথেষ্ট আমাদেরকে এই হিট স্ট্রোকের মতো একটি ভয়াবহ পরিণতি থেকে রেহাই পাওয়া যায়। এবং শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখা আসলে শরীরের তাপমাত্রাটা ডেফিনেটলি মূল উদ্দেশ্য এটাই, শরীরের তাপমাত্রা যেন বাড়তে না পারে, এবং সেটার জন্যই আমাদেরকে এই প্রচন্ড তাপের মধ্যে না যাওয়া এবং সেগুলোকে অ্যাভয়েড করার আর কি দরকার। যে হিট স্ট্রোক নিয়ে আমরা অনেক কথা বললাম, হিট স্ট্রোকের পাশাপাশি আসলে গরমে আর কি কি ধরনের সমস্যা হতে পারে? এখন হাসপাতালগুলোতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে রোগীদের, কি কি নিয়ে আসলে তারা যাচ্ছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদিকে হিট স্ট্রোক নিয়ে মাথা ঘামাচ্ছি, কিন্তু পাশাপাশি আরও অনেক কিছু ঘটছে যেটা হাসপাতালের। ধরুন এই যে এই প্রচণ্ড গরম, সবাই ঘামছে, বাইরে কাজ করছে, বাইরে ঘোরাঘুরি করছে, এটা দৈনন্দিন কাজকর্ম করতেই হবে, তখন মানুষ বেশি পিপাসার্থ হচ্ছে। তারা কি করছে, রাস্তার পাশে দেখবেন প্রচুর ওই ফ্লুইডের বিক্রি করছে, শরবত বিক্রি করছে, হকাররা বিক্রি করতেছে। এগুলো কিন্তু হাইজেনিক না। এর মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এর জন্য কি হচ্ছে, এর মধ্যে ফুড পয়জনিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমাদের সর্দি কাশি জ্বর। ডায়রিয়ার জন্য কিন্তু আপনি যেটা বললেন হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে, আমি যদি এক্স্যাক্টলি জরিপ বলতে পারবো না, কিন্তু হসপিটালে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। এছাড়া সর্দি কাশি,
জি। একদিকে গরম আর একদিকে গিয়ে যখন হচ্ছে গোসল করছে, ঠান্ডা পানিতে যাচ্ছে, এই যে টেম্পারেচার ভ্যারিয়েশন হচ্ছে, এতে সর্দি কাশির সংখ্যাও কিন্তু বাড়ছে। অর্থাৎ গরমের এই সময়ে হসপিটালে সর্দি কাশি, ডায়রিয়া, নিউমোনিয়ার পেশেন্টও কিন্তু প্রচুর হচ্ছে আর কি। এবং হিট স্ট্রোকে কিন্তু আমাদের দেশে গত কয়েকদিনে 6 জনের মৃত্যু হয়েছে। এই বিষয়টা আসলে এখন খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য। আসলে সচেতনতার বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এখন যেটা আসলে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদের একটু বেশি সচেতন থাকার প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই সময়টা। রেড অ্যালার্ট জারি করেছে। আপনি আবার যদি একটু আমি জানতে চাই যে হিট স্ট্রোক থেকে আসলে সাধারণভাবে মানুষের বাঁচতে কি করণীয়, আবার যদি একটু শুনতে চাই আপনার কাছে। দেখুন, আমাদের ওই আগের কথাই আমি পুনরায় বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে। সেই সচেতনের মধ্যে আমাদের তাপমাত্রা, গরমের মধ্যে বের হওয়া, সেটি একটু কম বের হতে হবে যদি সম্ভব হয়। আর যদি বের হতেই হয় তাহলে ছাতা ব্যবহার করা, ঢিলেঢালা জামা কাপড় পরা, প্রচুর পরিমাণে পানি খাওয়া, এটা হচ্ছে সাময়িক এটা ইয়ের ব্যাপার। এছাড়া লং টার্ম যদি আপনারা চিন্তা করেন, দীর্ঘমেয়াদী চিন্তা, এই তাপদাহ যদি সৃষ্টি না হয়, এজন্য আমাদেরকে বনায়নের কাজ করতে হবে। আপনারা কিন্তু গাছ লাগাতে পারেন। আমি সাধারণ মানুষকে বলবো, যার ঘরের আশেপাশে বিভিন্ন জায়গায় সুযোগ আছে, উনি যদি গাছ লাগান তাহলে কি হবে, বনায়নের পরিমাণ এই সবুজায়ন যদি সারা বাংলাদেশে আমরা বাড়াতে পারি, তাহলে এই তীব্র তাপদাহ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। এছাড়া আপনাদেরকেও বলবো, আমি আজকে আপনাদের অনুষ্ঠানে এসেছি, আপনারা যত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারা একটু সচেতনামূলক যদি কোনো টেলিভিশন বা পেপারে দেন, তাহলে কিন্তু এখন গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে কিন্তু টেলিভিশন আছে, তারা কিন্তু দেখতে পারবেন এবং তারা একটু সচেতন হবেন, এবং সচেতনতাই যথেষ্ট এই 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 ধরনের খারাপ পরিণতি থেকে রক্ষা পাওয়ার জন্য। জি, অবশ্যই। তাপদাহ থেকে আসলে আমাদের বাঁচার এটাই উপায় যে আমাদের সচেতন হতে হবে ব্যক্তিগত পর্যায়ে, এবং সেই ক্ষেত্রে জাতীয় পর্যায়ে, এবং সরকার তো আসলে করছে আমাদের জন্য, সেই সাথে আমাদের ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। দর্শক, আমরা আজ কথা বলছিলাম হিট স্ট্রোক আমাদের করণীয় নিয়ে। আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন আমাদের আলোচনা শুনে। আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, দর্শক, আমাদের সঙ্গে আজ উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু শাহির, রিউমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ আমরা কথা বলছিলাম হিট স্ট্রোক আমাদের করণীয় বিষয় নিয়ে। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপেনিং পয়েন্টের সঙ্গে থাকবেন।